ঝিনাইদহ সদরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। এলাকা থমথমে, মানুষ ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবির নিত্য পণ্য বিক্রি। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম, অভিযোগ ডিলারদের। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। ফারাক্কার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র। গঙ্গার পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে এই অঞ্চল পরিণত হয় মরুভূমিতে। বর্ষায় ভাসে বাড়িঘর, ফসল। এবং শেষ হল মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ। জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে জানালেন প্রতিমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। গতকাল রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির জানান, কয়েকজন জঙ্গি পালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ চুয়াডাঙ্গা গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় তারা। এ সময় সেলিম ও কান্ত নামে দুজনের দুটি বাড়ি ঘিরে রাখেন তারা। পরে সকালে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু করা হয়। এদিকে এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন। এই দুইটা বাড়িতে যারা আছে তারা জঙ্গিগুলোর সাথে সম্পৃক্ত বা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এবং তাদের কাছে সম্ভবত কিছু এক্সপ্লোসিভ বা গান জাতীয় কিছু জিনিস আছে, যেগুলো হয়তো তারা তার বাড়ির ভিতরে রাখতে অথবা মাটির ভিতরে ঢুকে রাখতে পারে বা আশেপাশে কোনো বাড়িতেও ঢুকে রাখতে পারে। তো আমরা সবগুলা সম্ভাবনাই আমরা বিবেচনা করতেছি, সবগুলোই আমরা যাচাই করে দেখতেছি। এমনও হইতে পারে যে কিছুই নেই, সেটাও হইতে পারে। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি ফোনে কথা বলছি তার সাথে। লোটাস, সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি সর্বশেষ আমরা 11টা এএসপি আবুল কালাম আজাদ আমাদেরকে জানিয়েছে যে ঘটনাস্থল যেহেতু দুইটা একটা বাড়িতে অভিযানটা তো যে বাড়িটা ঘিরে দেখেছে বাড়ির মালিক, তার বাড়ির বাসবাগান থেকে একটা মাটির গর্ত পেয়েছে এবং সেখান থেকে অ্যাক্টিভ অবস্থায় দুটি সুইসাইডাল তারা উদ্ধার করেছে। এবং অন্য যে বাড়িটা সেটা বাড়ি তারা গিয়ে দেখছে। আর এখান থেকে আশা করা যাচ্ছে ওই বাড়ি থেকে আরো বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে বলে তাদের ধারণা। তারা প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদেরকে আপডেট জানাবেন বলে আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ এই ছিল আমার কাছে। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ। চলে যাচ্ছে পরের খবরে। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনছেন ভোক্তারা। ডিলাররা জানান, সকালে বৃষ্টি হওয়ায় বিক্রি কার্যক্রম শুরু হয়েছে একটু দেরিতে। তবে গতকালের মতো আজও ডিলারদের অভিযোগ, চাহিদার চেয়ে পণ্য সরবরাহ কম। এদিকে দাম নিয়ে কোনো অভিযোগ না থাকলেও ভোক্তারা জানান, সরবরাহ কম থাকার কারণে সীমিত পরিমাণ পণ্য কিনতে হচ্ছে তাদের। এজন্য গাড়ির সংখ্যা এবং পণ্যের সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। টিসিবিকেও পণ্য সরবরাহ আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ডিলাররা। সারা দেশে 185টি ট্রাকে এই পণ্য বিক্রি কার্যক্রম করছে টিসিবি। পণ্য বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান মাস। কম, লোক বেশি, অনেকে লাইন থেকে ফেরত যায়। যদি আরো একটু বাড়াইলে তো সবাই পাইতে সুবিধা হতো। সিস্টেমটা করছে, এতে গিয়ে মানে পাবলিকের খুবই উপকার হইতেছে, এটা বলার বাইরে। সবারই একটু খেয়াল রাখা উচিত যাতে বাইরে কোনো ডেলিভারি তারা না দিতে পারে। এখানে যে পরিমাণে চাহিদা, ভোক্তা যে পরিমাণে আছে তার অনুযায়ী কম।
ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ। শুষ্ক মৌসুমে ভারত একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চলে অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুঁসে ওঠা পদ্মা ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসল সহ সবকিছু। আর অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে জেলার মানচিত্র। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। 1975 সালে এখান থেকে 20 কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত। এরপর থেকেই বদলে যেতে থাকে এই নদীর গতিপথ। এক সময় সীমান্ত দিয়ে প্রবাহিত এই নদী ক্রমেই ভাঙতে থাকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, পাকা, উজিরপুর ও দেবীনগর ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন কবলিত এসব এলাকা পরিণত হয় ধুধু বালুচরে। নিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে একাধিক চ্যানেলে বিভক্ত হয়ে পড়ে পদ্মা, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। একটাই নদীর গতিধারা ছিল এবং নদীর গভীরতাও ছিল, নদীর খরস্রোতাও ছিল। নদী ভাঙতো এবং গড়তো, এক সাইড ভাঙলে আর এক সাইড গড়তো। এখন দেখা যায় কি না, ওই ধরনের গড়া নাই, শাখা প্রশাখা বেশি। এখন 14টা ললা হয়ে গেছে, মানে একটা ওই একটা এরকম ভাবে দেখো। পদ্মা এখন এই অঞ্চলের মানুষের অনেকটা অভিশাপ। জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার। ফসল ডুবে যায়, পাকা ফসল কাটতে পারে না, হঠাৎ 2 হাত 3 হাত পর্যন্ত বন্যা হয়ে যায়। অনেক গ্রাম ছিল, অনেক বাড়ি ছিল, সব তো ভেঙে গেছে। আমাদের যখন গ্রাম নামে তখন মনে হয় যে আমরা মনে করি যে নিঃস্ব। ফারাক্কার কারণে জেলার অন্যান্য নদীগুলোতেও এর প্রভাব পড়ার পাশাপাশি পদ্মা নদীকে নির্দিষ্ট চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই ফারাক্কার প্রভাবে শুষ্ক মৌসুমে আমরা প্রয়োজনীয় পানি পাচ্ছি না, এবং এই বর্ষার শুরুতেই আপে একটু বেশি বৃষ্টি হলে হঠাৎ করে গেটটা খুলে দেওয়াতে তাৎক্ষণিক পানিটা নেমে আসে এবং এতে নদী ভাঙন প্রবণতা দেখা দিচ্ছে এবং এই যে চর, বিভিন্ন সৃষ্ট চরগুলো দ্রুত শিফট হয়ে যাচ্ছে। পাংখা পয়েন্ট থেকে শুরু করে রাজশাহীর গোদাগাড়ি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ অংশে পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। পদ্মাপাড়ের ক্ষতিগ্রস্ত এসব এলাকায় 6টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বসবাস করে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চুক্তি বাস্তবায়নের সময়সীমা আর 2 বছর পেরিয়ে গেলেও আন্তদেশীয় যানবাহন চলাচল চুক্তিতে অনুস্বাক্ষর করেনি ভুটান। তাই অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে আঞ্চলিক সড়ক সংযোগ রূপরেখা চুক্তি। তবে 4 দেশের মানুষের অবাধ যোগাযোগের এই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করছে ভুটান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন পররাষ্ট্রনীতিতে ভারতের উপর নির্ভরশীলতা নয়, এ চুক্তি প্রত্যাখ্যান করে এমনটাই জানান দিতে চাইছে ভুটান। ভুটান থেকে ফিরে আরো জানাচ্ছেন আজহার লিমন। বাংলাদেশের তামাবেল সীমান্ত দিয়ে ভারতের শিলং, গুয়াহাটি হয়ে পণ্যবাহী গাড়ি পৌঁছে যাচ্ছে ভুটান, কিংবা নেপালের কাঠমান্ডু থেকে কাকরভিটা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে কোনো ব্যক্তিগত গাড়ি। দক্ষিণ এশিয়ার 4টি দেশের সড়ক সংযোগের এমন ধারণা নিয়েই 2015 সালে ভুটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষরিত হয় BBIN বা আঞ্চলিক সড়ক সংযোগ চুক্তি। মন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় পরবর্তী 6 মাসে চুক্তির সামগ্রিক রূপরেখা তৈরি হবে, বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসা হবে BBIN MVA কে। এর ধারাবাহিকতায় গ্রহণ করা হয় আন্তদেশীয় মোটর শোভাযাত্রা, উচ্চ পর্যায়ের বৈঠক সহ নানা পরিকল্পনা। বাস্তবায়ন হয়েছে যার কিছু কিছু, কিন্তু চুক্তি বাস্তবায়নের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে একমত হতে পারেনি স্বাক্ষরকারী সব দেশগুলো। গেল বছর পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপালের সংসদে পাশ হয়ে গেলেও ভুটানের উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিল প্রত্যাখ্যান করে চুক্তিটি। সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল BBIN নিয়ে কি ভাবছে ভুটান। আমাদের সাধারণ মানুষ, সাথে সাথে সংসদেরও কিছু বিষয়ে উদ্বিগ্নতা আছে, যা মোটেও অযৌক্তিক নয়। অবকাঠামো সীমাবদ্ধতা সমস্যাগুলোর মধ্যে একটা, কিন্তু এর বাইরেও আছে পরিবেশ বিপর্যয়, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সীমান্ত পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা।
ভুটান একটি ছোট্ট দেশ হওয়ায় এসব সীমাবদ্ধতা অনেক বড় হয়ে উঠেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ভারতের মতো বড় দেশের আগ্রহের চুক্তি প্রত্যাখ্যান দেশটির শক্তি প্রকাশ করে বলেও মত তাদের। বহু বছর ভুটান ভারতের সাথে কনসাল্ট করেই তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে, তো এটা একটা তাদের জন্য একটা অপরচুনিটি, যেটার মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে পারছে যে তাদের পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন অবশ্যই আসছে আর কি। কিন্তু এত কিছুর পরও আশাবাদী থাকতে চান বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রটোকলে গিয়ে ভুটান সংখ্যাটা নির্ধারণ করতে পারে, অথবা একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আসতে দিতে পারে যে আমি এই পর্যন্ত দেব, এর পেশার দেব না। তো আমার ধারণা অন্য যে 3টা দেশ তারাও এ ব্যাপারে মানে ভুটানের বাস্তবতা বিবেচনাক্রমে তারা এটা তো চাপ দেবে না। তবে ভুটানকে বাদ দিয়ে বিবিআইনের চিন্তা করছে ভারত, এমন খবর প্রকাশিত হয়েছে দেশটির কয়েকটি দৈনিকে। আজহার লিমন, সময় সংবাদ, ভুটান। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। এর মধ্যে তিতাসের গ্যাস লাইনে প্রতিনিয়ত ছোট বড় আগুন লাগার ঘটনাও ঘটছে। ফায়ার সার্ভিসের মতে মাটির নিচ ও রাস্তার পাশ দিয়ে টানা গ্যাস লাইন পুরনো হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন নাগরিক সেবা নিশ্চিত ও ঝুঁকিমুক্ত নগরীর জন্য প্রয়োজন কাঠামোগত পরিকল্পনা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সোমবার বৃষ্টির পানি চাপ নিতে না পেরে ধসে গেছে গ্রিন রোডের জাহানারা গার্ডেনের সামনের সড়ক। এতে রাস্তার নিচে থাকা পাইপলাইন থেকে গ্যাস বের হতে থাকে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় গ্যাস চলাচল স্বাভাবিক করে তিতাস। এর আগে গত বছর গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বনানীতে পুরো বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহত হন ভবনে বসবাসকারী বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস বলছে রাজধানী জুড়ে থাকা গ্যাসের লাইনগুলো পুরনো হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া এসব সরবরাহ করা পাইপ থেকে লিকেজ হয়ে বা ভূমিকম্পে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। গ্যাস লাইনগুলো তো অনেকদিন পুরনো হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু লিকেজ হয়ে যে কোনো জায়গায় গ্যাসটা ট্র্যাপ হয়ে থাকে, এবং যখনই কোনো কনফাইন স্পেস থাকে এবং কোনো স্পার্ক হলেই বড় এক্সপ্লোশন হয়। ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন যেগুলো আছে, প্লাস এখানে স্টোরেজ লাইন যেগুলো, সবগুলোই কিন্তু পরিকল্পনা ছাড়াই হয়েছে এগুলো। এদিকে ঝুঁকিপূর্ণভাবে থাকা এসব সেবা দেওয়ার লাইন পুনরায় পরিকল্পনা অনুযায়ী সংযোজন প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাস্তা কেটে পানি, ইলেকট্রিসিটি, গ্যাস, এটা সেটা যা কিছু নেওয়ার পরে কি করতে হবে সেটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করতে হবে, কিন্তু আমরা দেখি ফেলে রেখে চলে যাই। এগুলো সব পরিকল্পনার দূরদর্শিতার অভাব। তিতাস গ্যাসকে বলবো যে আমাদের যে সমস্ত এক্সিস্টিং লাইন যেগুলো আছে এগুলোকে আমি মনে করি একটা ইন্সপেকশনের মাধ্যমে রিনোভেশন করার প্রয়োজন আছে কিনা দেখতে হবে, অথবা যেগুলো ঝুঁকিপূর্ণ যেগুলো লাইন থাকে এগুলোকে দরকার হলে আমার লাইনগুলো শিফট করতে হবে। ওয়াসা, ইলেকট্রিসিটি, স্যানিটারি সব প্রতিষ্ঠানের কেপাবল আপ টু ডু ইট, না পারলে অন্য থার্ড পার্টিকে দিয়ে করে নিতে পারে। সিটি কর্পোরেশনের আওতায় থাকা সকল সেবা প্রতিষ্ঠানের সেবাদান এবং এসব পাইপলাইন সরবরাহ করার একটি পূর্ণাঙ্গ চিত্র থাকা প্রয়োজন বলে মনে করেন তারা। এতে যে কোনো দুর্ঘটনায় যেমন দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, তেমনি অন্যান্য সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নরসিংদীতে সবজি চাষে বেড়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার, কমেছে কীটনাশকের প্রয়োগ, রপ্তানি হচ্ছে বিষমুক্ত সবজি। পাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী বছর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা গেলে 2022 সালে শেষ করা সম্ভব। এ প্রকল্প বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা মানসম্পন্ন টেকসই কাজ করার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন। কক্সবাজার ঘুরে এসে মুস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানবীর রূপলের রিপোর্ট। প্রশান্ত মহাসাগরের তীরে জাপানের হিটাচিনাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিকর কার্বন পরিশোধনের জন্য আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগরের কাছে কুহিলিয়া নদীর তীরেই 7656 একর জমিতে মাতারবাড়িতে জাপানের সহায়তায় একই প্রযুক্তির সমন্বয়ে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জমি অধিগ্রহণ, নদীর চ্যানেল ড্রেজিং, প্রশাসনিক ভবন নির্মাণ সহ প্রথম ধাপের কাজ প্রায় শেষ। এখন মূল প্রকল্পের জন্য জাপানের সুমিটোমো ও মারুবিনি কর্পোরেশনের দেয়া 2টি দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ চলছে। প্রচন্ড গতিতে তারা এগোচ্ছে। আমরা সময় মতোই আশা করছি যে এই পাওয়ার প্ল্যান্টটি আমাদের সময় মতো চলে আসবে, এবং বিশেষ করে যে চ্যানেলটা
হচ্ছে এখানে, যে পোর্টটা হচ্ছে ডিপসি, আমাদের টার্মিনাল করব আমরা, কোল টার্মিনাল হবে, আগামীতে এলএনজি টার্মিনাল হবে, এখানে সবকিছুই সময় মতো এগোচ্ছে। 2014 সালে পাশ হওয়া এই প্রকল্পে 36,000 কোটি টাকার মধ্যে জাইকা দেবে 29,000 কোটি টাকা আর বাংলাদেশ সরকার ব্যয় করবে 5,000 কোটি টাকা। প্রকল্পটি টেকসই বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। আমাদের যেটি প্রত্যাশা থাকবে, যেহেতু জাপান তার গ্লোবালি তার এক ধরনের সুনাম রয়েছে প্রকল্পগুলো সুন্দরভাবে সঠিকভাবে করা এবং মান নিশ্চিত করা, সুতরাং সময় যদি কিছুটা বেশিও লাগে আমাদের প্রত্যাশা থাকবে মান বজায় রাখবে। সেক্ষেত্রে যদি প্রকল্প ব্যয় যদি কিছুটা বেড়েও যায়, অন্তত মানের দিক থেকে এবং প্রকল্পের গুণগত বিষয়গুলো যাতে পূর্ণভাবে নিশ্চিত করা হয়। প্রকল্পটির জন্য 2016-17 অর্থ বছরের বাজেটে 2,400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বাজেটে সম্ভাব্য বরাদ্দ দেওয়া হতে পারে 1,836 কোটি টাকা। সরকারের বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ চলছে পুরোদমে। এখান থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, সরকার বলছে যে তা থেকে শুধু জাতীয় গ্রিডেই কাজে আসবে না, কাজে আসবে চট্টগ্রাম এবং এর আশপাশের যে অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেই অঞ্চলগুলোর শিল্প কারখানাগুলোতেও। সানবীর রূপল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর মতো সারা দেশে গতরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে নড়াইল ও গাইবান্ধায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে গতরাতে 3 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শহরের বিভিন্ন এলাকা। এ সময় বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে রাস্তার উপর পড়ে। গাছের ঢাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। শরীয়তপুরে গতরাতের প্রচণ্ড ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকা। বিদ্যুৎ না থাকায় নাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে নড়াইলের ভুয়াখালী এলাকায় ঝড়ের সময় আম কোড়াতে গিয়ে গাছে চাপা পড়ে মারা গেছে 2য় শ্রেণীর ছাত্র হৃদয় ঘোষ। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ের সময় টিন চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানী ঢাকায় বজ্রপাত, ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। গতরাত 9টা থেকেই ঝোড়ো বাতাসের তাণ্ডবের সঙ্গে শুরু হয় বৃষ্টি। রাত 10টার পরে যোগ হয় বজ্রপাত। আবহাওয়ার ত্রিমুখী বৈরী আচরণে রাস্তায় আটকা পড়েন ঘরমুখো অনেক মানুষ। তাদের আশ্রয় হয় রাস্তার পাশের দোকানের কার্নিশের নিচে। ঝোড়ো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে মুষলধারে বৃষ্টিতে সেখানেও রক্ষা হয়নি। তাদের বেশি বেকায়দায় পড়েন রাতের শ্রমজীবী ও হতদরিদ্র ফুটপাতের ছিন্নমূল বাসিন্দারা। ঝড়ে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। এছাড়াও সোনারগাঁও সিগন্যালে ল্যাম্পপোস্ট পড়ে গেলে কারওয়ান বাজার বাংলা মোটর রাস্তা বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার মধ্যে পড়ে থাকা ল্যাম্পপোস্ট সরিয়ে ফেলে। সময় সংবাদে আরও থাকছে, সিলেটে প্রতি বছরই নতুন নতুন কলেজ হলেও আস্থা অর্জন করতে পারছে না মেধাবীদের। শিক্ষার্থীরা ঝুঁকছেন হাতে গোনা পুরনো কলেজের দিকে। বনানীতে 2 তরুণী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। সকালে সংবাদ সম্মেলনে একথা জানান তারা। সেই সঙ্গে ওই ঘটনায় হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। যদি আমাদের কোনো কর্মচারী যদি এই ন্যাক্কার জন্য অপরাধের সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই কড়া বিচার চাই, বিচার দাবি করব এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব এবং তাদের রিকোয়েস্ট করব যেন তারা তদন্ত করে এই জিনিসটা উদ্ঘাটন করে। কর্তৃপক্ষ বলেছিল যে যখন এই অ্যালিজিড ঘটনাটা হয় তারা এরকম আনইউজুয়াল কিছু দেখেনি, কিন্তু হাসতে হাসতে বেরিয়েছে, ইয়ে করেছে, এই ব্যাপারে আমি শুনিনি, এই ব্যাপারে আমি কিছু জানি না। মাদারীপুরে বোনের স্বামীর বিরুদ্ধে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্তের বাবা, তার স্ত্রী এবং এলাকাবাসী। পুলিশ বলছে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিযুক্তের বাবার এই ঘৃণাই বলে দেয় ধর্ষণ কতটা জঘন্য অপরাধ। মাত্র 3 দিন আগে মাদারীপুরে বড় বোনের বাড়িতে বেড়াতে যায় 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। স্বজনরা জানান
সোমবার সন্ধ্যায় তার দোলাভাই মিরাজ মাতব্বর বেড়াতে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এক পর্যায়ে রাত 9টার দিকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় তাকে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়ায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘুরতে ঘুরতে পরে নিচে বলে যে কোন একটা ধার কি বলে গাছ আছে, হ্যাঁ গাছের ওখানে নিয়ে পরে কাগজ দিছে বলে ই করছে। এটা যাতে আমার স্বামী হোক আর যাই হোক, আমার মার পরে ভাই হলে আমি এটা বিচার চাবো। কঠিন বিচার হোক জানি হয়, এটা আমরা চাই। কেন আমাকে মাইয়া জিপি স্কুলে যায়, এটা করে ওইটা করে। এগুলার বিচার যদি না হয় ভবিষ্যতে আরো করার সুযোগ পাবে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে এবং আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা একটু গুরুতর বিধায়ী সদর হাসপাতালে এখানে চিকিৎসা করা সম্ভব হবে না, সম্ভবত তাকে কিছু রিপেয়ার করতে হবে, যার কারণে ফরিদপুর রেফার করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দুলাভাইয়ের দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং আমরা ঘটনা শোনার সাথে সাথেই আমরা হাসপাতালে এসে মেয়েটাকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা ঘটনার সত্যতাও পেয়েছি প্রাথমিকভাবে। আর এই মেয়েটিকে এখানে ট্রিটমেন্টের পরে ফরিদপুরে রেফার করছে এবং আমরা আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করতেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত 3 সন্তানের জনক মিরাজ মাতব্বর পলাতক রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সিলেটে প্রতি বছরই বাড়ছে নতুন নতুন কলেজ, কিন্তু এসব কলেজ মেধাবীদের আস্থা অর্জন করতে পারছে না। এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে হাতে গোনা পুরনো কলেজের দিকে ঝুঁকছে তারা। শিক্ষা বোর্ড জানায়, আবেদনের বেশিরভাগই পড়ছে এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজে। এসব কলেজের অধ্যক্ষরা জানান, মান নিয়ে প্রশ্ন থাকায় ফলাফলে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চাপ পড়ে তাদের কলেজে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। জেনিত ব্লুবার্ড স্কুল থেকে এবার জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেছে। এখন চলছে তার ভর্তি কেন্দ্রিক ব্যস্ততা। স্বপ্ন এমসি কলেজে ভর্তি হওয়ার, কিন্তু ভর্তি হতে পারবে কিনা সেই শঙ্কায় দিন কাটছে তার। গতবারের চেয়ে 400-র বেশি শিক্ষার্থী এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 পাওয়ায় পছন্দের কলেজে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় সে। তবে এই কলেজে সুযোগ না হলে বিকল্প পছন্দ সরকারি মহিলা কলেজ কিংবা ক্যান্টনমেন্ট কলেজ। ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতেই ভালো কলেজে ভর্তি হতে চায় জেনিত। অভিভাবকদেরও একই অভিমত। A+ আসছে, এটা নিয়ে খুশি, কিন্তু যে কলেজটায় যাচ্ছি ওই কলেজটায় হবে কিনা ওটা নিয়ে আমরা কেউই শিওর না। যদি অন্য কলেজে হয়ে যায় তখন তো তার মানসিক দিক দিয়ে তার অপছন্দ হয়ে যাবে। এবার সিলেটে ৭৪,৫০০ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বিপরীতে একাদশ শ্রেণীতে আসন রয়েছে ১,২৩,০০০। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, আবেদনের বেশিরভাগই পড়ছে সিলেটের ৪-৫টি কলেজে। পুরা সিলেট বোর্ডের আওতাধীন ৩০ থেকে ৩৫টা কলেজ, যাদেরকে আমরা বলি নামি দামি কলেজ। আমাদের অভিভাবকদের টার্গেট, আমাদের শিক্ষার্থীদের টার্গেট এই কলেজগুলোতে ভর্তি হওয়া, যার কারণে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যে মানসম্পন্ন কলেজের সংখ্যা তুলনামূলকভাবে কম। ১০৫টি কলেজ নিয়ে ১৯৯৯ সালে স্থাপিত হয় সিলেট শিক্ষা বোর্ড। বর্তমানে এই বোর্ডে কলেজের সংখ্যা ২৮৪টি। নতুন প্রতিষ্ঠিত এসব কলেজ টানতে পারছে না মেধাবীদের। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সেই সাথে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে পারলে মেধাবীরা এসব কলেজেও ভর্তি হবে। উপযুক্ত সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা যাতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতে পারে, এডিগুলির ব্যবস্থা করতে হবে। তারপরে শিক্ষা উপকরণ, লাইব্রেরি, মাল্টি প্রজেক্টরের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রম আমরা দিয়ে থাকি, এই ধরনের পরিবেশ সৃষ্টি করা, এগুলির উদ্যোগ গ্রহণ করতে হবে। সিলেট শহরে নতুন প্রতিষ্ঠিত কলেজগুলো মার্কেট কিংবা বাসাবাড়িতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, আর গ্রামের কলেজে নেই পর্যাপ্ত শিক্ষা উপকরণ। এজন্যই মেধাবীরা এসব কলেজে ভর্তি হতে চায় না বলে অভিমত শিক্ষাবিদদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির ডাকে নাটোরে চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটের কারণে সকাল থেকে নাটোরের সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যানবাহন না পেয়ে অনেকেই ব্যাটারি চালিত 3 হুইলারে করে যাতায়াত করছেন। এতে বিপাকে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, নাটোর বগুড়া মহাসড়কে সিংড়ায় প্রতিটি বাস থেকে ১৬০ টাকা করে চাঁদা আদায় করা হয়। চাঁদা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি।
আমরা উঠে বসতাম, এখন 3 গুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। প্রতিকার চেয়ে আমরা সমাধান পাই নাই, বিদায় আজ থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট আমাদের এই কার্যক্রমে আশপাশের জেলা সমিতি একাত্ম ঘোষণা করেছে। নরসিংদীতে সবজি চাষে বেড়েছে ফেরোমিনের ফাঁদের ব্যবহার। সবজির ক্ষেতে কমেছে কীটনাশকের প্রয়োগ, এতে উৎপাদন খরচ কমেছে এবং শুরু হয়েছে বিষমুক্ত সবজি রপ্তানি। কৃষি কর্মকর্তা জানান, রপ্তানিযোগ্য বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমিন ফাঁদ সহ বিভিন্ন পদ্ধতির সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই নানা প্রকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে হয় কৃষকদের, তাই ফসলের কাঙ্ক্ষিত ফলনের জন্য বেশি কীটনাশক ব্যবহার করেন তারা। কীটনাশক ব্যবহারে ফলন বাড়লেও বিষাক্ত ফসলে বাড়ে স্বাস্থ্য ঝুঁকিও। এই উভয় সংকট থেকে কৃষকদের বাঁচাতে কৃষি বিভাগ নিয়ে এসেছে ফেরোমিন ফাঁদ। নরসিংদীর বিভিন্ন এলাকার সবজি খেতে এখন চোখে পড়ে প্লাস্টিকের কৌটা। মূলত এসব কৌটায় ঝুলানো হচ্ছে বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রী পোকার ঘ্রাণ সমৃদ্ধ ওষুধ। এতে পুরুষ পোকাগুলো ছুটে এসে ফাঁদের এই খার পানিতে মারা পড়ছে। ফলে ক্ষতিকর পোকা দমন হওয়ায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষককে। ডিবার ভিতরে গেলে এদের সেদিক বাড়ি খায়, স্ত্রী পোকা না পাইয়া নিচে সাবান পানি দেওয়া আছে, ওই পানির মধ্যে পইরা এটা মরে। আমাদের ফসলের যে ক্ষতিটা হইতো এই ক্ষতিটা হচ্ছে না। এটা তো আমরা মনে করেন বিভিন্ন যে ওষুধ দিতাম, এই ওষুধগুলি আর লাগে না। কীটনাশকের ব্যয় কম ও উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত হওয়ায় রপ্তানি হচ্ছে দেশের বাইরে। মানে বিষ ব্যবহার করি না, এই ফেরোমন ফাঁদ দিছি, আমরা ডিব্বা দিছি, তাবিজ দিছি, এগুলি দেওয়াতে গিয়া খরচ কম। এই বেগুনটি আমরা মাল বালু সাপ্লাই বাহিরে যায়, বিদেশে রপ্তানি করে, তারা আমাদের কিছু টাকা বেশি দিয়ে নেয়, কারণ এটা আমাদের বিষমুক্ত। বিষমুক্ত সবজি উৎপাদনে বিভিন্ন পদ্ধতি ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। আইপিএম একটা পদ্ধতি আছে, আইএফএমসি স্কুল এবং আইপিএম স্কুল। এই প্রকল্পের আওতায় 50 জন, 60 জন, 100 জনকে আমরা ট্রেনিং দিই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলার 4000 হেক্টর সবজি খেতে ফেরোমিন ফাঁদ ব্যবহার করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় আসন্ন রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিকুল, আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামে যে প্রতি বছরই কিন্তু রমজানের আগে বিভিন্ন যে ভোগ্যপণ্য রয়েছে, বিশেষ করে কাঁচা বাজারে যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে কাঁচামরিচ, ধনিয়া সহ বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়, এটা চক্রান্ত করে বা সিন্ডিকেট করে। সেই যে বাড়িয়ে দেওয়া হয় সেটির প্রতিবাদে সে যাতে বাড়াতে না পারে, সেজন্য কিন্তু চট্টগ্রামের যে জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মুরাদ আলীর নেতৃত্বে এখানে অভিযান শুরু হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মুরাদ আলীর সামনে রয়েছেন, বিভিন্ন যে দোকানদার রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তিনি বলছেন যে এখানে যেই পণ্যগুলো আসলে রাখা হচ্ছে সেগুলো যেন মূল্য তালিকা দেওয়া হয় এবং যাদের কাছ থেকে সে পণ্যগুলো নেওয়া হয় এবং তাদেরকে সে মূল্য তালিকার পাশাপাশি যে যার কাছ থেকে পণ্যগুলো কিনবে, যার কাছ থেকে পণ্যগুলো কিনবে সে পণ্যগুলো যাতে রিসিভ নেওয়া হয় সেই বিষয়টা। তো এই মুহূর্তে আমি কথা বলবো জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ আলীর সাথে, তার সাথে আমি কথা বলবো। তিনি আসলে আমরা জানতে চাইবো যে প্রতি বছর যে অভিযান চালায় আপনারা কেন এই অভিযানটি পরিচালনা করছেন এবং আপনাদের আগামীতে কি পদক্ষেপ রয়েছে এই বিষয়টি একটু বলবেন। দেখুন, প্রায় দেখা যায় যে রমজান আসলেই আমাদের কিছু ব্যবসায়ীদের মধ্যে কি প্রবণতা দেখা যায়, তারা কিছু দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার ফলে সাধারণ মানুষ যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা এটা আসলে কিনে খেতে পারে না। রমজান একটি ধর্মীয় উৎসব, কিন্তু এটা অনেক সময় আমাদের কাছে অভিশাপে পরিণত হয়ে যায় অনেক মানুষের কাছে, যেহেতু তাদের ক্রয় সময় ঊর্ধ্বে প্রাইসগুলো চলে যায়। এজন্য আমরা আজকে এই বাজার কমিটি যিনি সাধারণ সম্পাদক প্লাস অন্য ব্যবসায়িক নেতা রয়েছেন তাদেরকে নিয়ে এসে আমরা প্রত্যেক দোকানে দোকানে কি মোটিভেশন করতেছি, যে তাদেরকে কিছু নির্দেশনা আমরা দিয়েছি, যেমন তারা পাইকারি বাজার থেকে যে মূল্যে পণ্যদ্রব্যটি ক্রয় করবে সেই রিসিপ্টটা তারা রাখবে, যাতে আমরা চাইলে দেখাতে পারে এবং ঠিক কত টাকা দামে বিক্রি করতেছে এটাও আমাদেরকে দেখাবে, তাতে আমরা বুঝতে পারবো তারা কত পার্সেন্ট লাভ করতেছে এবং লাভটা যেন কোনোভাবেই ইরাশনাল না হয়ে যায়। আগামীতে আর কি পরিকল্পনা আছে? হ্যাঁ, আমরা এই চট্টগ্রামে আজকে শুরু করেছি রিয়াজউদ্দিন বাজার থেকে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বাজারে যাব। আমরা প্রত্যেকটা বাজারে প্রথম দিনে আমরা সতর্ক এবং মূল্য বাজার মনিটরিংটা করবো এবং পর থেকে আমরা যদি তারা দেখি যে তারা কোনো প্রকার অস্বাভাবিকভাবে কাজকর্ম করছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মুরাদ আলী যেটি বললেন যে আসলে তারা আজকে প্রথম দিনে অভিযান শুরু করেছে এবং পর্যায়ক্রমে চট্টগ্রামে যেই বাজারগুলো রয়েছে বিশেষ করে কাঁচা বাজার সেই বাজারগুলোতে তারা তাদের সেই অভিযান অব্যাহত রাখবে এবং তারা সেই অভিযান চালিয়ে যাবে রমজান আগ পর্যন্ত। তো এই ছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় আসন্ন রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত এবং এই অভিযান চলতে থাকবে আরো বিভিন্ন বাজারে। সেখানে আমাদের রিপোর্টার ছিলেন শফিকুল আলম, সরাসরি তিনি জানিয়ে দিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরের খবরে। উৎসবমুখর পরিবেশে চলছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদেরও ভিড় দেখা গেছে। এদিকে নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি ভোট কেন্দ্রের আশেপাশে রয়েছে র্যাব, বিজিবির টহলও। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের 1 মার্চ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সকালবেলায় সর্বপ্রথম ভোট দিলাম, আর ভোট খুব সুন্দর হলো, কোনো গ্যাঞ্জাম নাই। প্রথম ভোট আমি ভালো দিলাম, আর ভোট ভালোই যাবে, আর ভালোই দিলাম, কোনো সমস্যা নেই। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত 3 জনের লাশ আগামীকাল সকাল 8টায় বাংলাদেশে এসে পৌঁছবে। স্থানীয় সময় সোমবার জোহরের পর জামাইকা মুসলিম সেন্টারে শামসুল আলম, আতাউর রহমান দুলাল ও রাইহানুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত 11টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে মরদেহ নিয়ে দেশের পথে রওনা দিয়েছেন স্বজনরা। মরদেহ দেশে নিয়ে যাওয়ার খরচ বহন করছে নিহতদের কর্মস্থল ইনভাজিন শিপলা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ। বিমানবন্দরে প্রোটোকল সহ যাবতীয় নথিপত্রের সহযোগিতা করে নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। আমি সবসময় আল্লাহর কাছে চাইতেছি, আমি কাঁদবো না। আমার দুলালের জন্য আমি শুধু আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তার বেহেশতবাসী করে। আমাদের জন্য দোয়া করবেন, রায়হানের জন্য দোয়া করবেন। ওর আমানত রাইখা গেছে আমার কাছে, আমি যেন ওরে ভালো কইরা ওর মতো কইরা ও যেভাবে বলছে আগে ওইভাবে যেন গইরা তুলতে পারি। ওনাদের সব রকম সহায়তা আমরা করছি, যা যা লাগবে কাগজপত্র, এয়ারপোর্টের সহায়তা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে দেশটিতে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার কর্মকাণ্ড ওই অঞ্চলে উত্তেজনা বাড়াবে বলে সতর্ক করেছে সংস্থাটি। 15 সদস্যের এই পরিষদ পিয়ংইয়ংকে ভবিষ্যতে কোনো পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়েছে। সংস্থাটি উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। গেল রোববার উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা একটি নতুন ধরনের রকেট এবং বিশাল পরমাণু বোমা বহনে সক্ষম। এএফসি কাপের খবর। গ্রুপ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে ঢাকা আবাহনী। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। মালের রাশমি ধান্দি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। টানা 3 ম্যাচ হেরে অনেক আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকা আবাহনীর। কিন্তু নিজেদের সবশেষ ম্যাচে আসরের বর্তমান রানার আপ এফসি বেঙ্গালুরুকে নিজেদের মাঠে হারায় ড্রাগো মামিচের দল। শক্তিশালী বেঙ্গালুরুর বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আবাহনী। সেই ধারা অব্যাহত রাখার মিশন এবার ঢাকার জায়ান্টদের সামনে। এবারের আসরে দু দলের আগের দেখায় মাজিয়ার কাছে 2-0 গোলে হেরেছিল আবাহনী। সেই হারের প্রতিশোধও নিতে চাইবে সোহেল রায়হানরা। অন্যদিকে মাজিয়ার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রুপে 4 ম্যাচ শেষে শীর্ষে থাকা বেঙ্গালুরুর সমান 9 পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে নিজেদের মাঠে হেরেছিল মাজিয়া। আন্তঃজোনাল সেমিফাইনালে জায়গা করে নিতে জয়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে ফেডারেশন কাপের খবর। আজ মাঠে নামবে হার দিয়ে মৌসুম শুরু করা মোহামেডান। দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ। অন্যদিকে প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে ফরাজগঞ্জ।
চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারে মৌসুমের শুরুতেই চাপে পড়ে যায় মোহামেডান। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাইং এর লড়াইয়ে এগিয়ে থাকতে বাকি ম্যাচ জয় প্রয়োজন, তাই ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডানের খেলোয়াড়রা। এদিকে চলতি মৌসুমে প্রথমবার মাঠে নামবে শেখ রাসেল। ফরাজগঞ্জের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় দলটি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝিনাইদহ সদরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। এলাকা থমথমে, মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবির নিত্য পণ্য বিক্রি। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম, অভিযোগ ডিলারদের। রাজধানীতে রাস্তার নিচ দিয়ে যথেচ্ছভাবে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন টানায় বাড়ছে ঝুঁকি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাগরিক সেবা নিশ্চিতে কাঠামোগত পরিকল্পনার তাগিদ। ফারাক্কার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র। গঙ্গার পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে এই অঞ্চল পরিণত হয় মরুভূমিতে। বর্ষায় ভাসে বাড়িঘর, ফসল। এবং শেষ হল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ। জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ যোগানে ভূমিকা রাখবে জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।